আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি বাংলায় বলা হয় জৈব রসায়ন। অর্গানিক কেমিস্ট্রি কে বলা হয় আর একটা নাম হচ্ছে তার কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস। তবে একটা জিনিস বলে রাখি, কার্বন কম্পাউন্ডস অনেক রকমের হয়, তার মধ্যে সমস্ত ধরনের কার্বন কম্পাউন্ডস কিন্তু এই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে না। কেন পড়ে না? না, এই অর্গানিক কম্পাউন্ডস বলে আমরা যাদেরকে চিহ্নিত করেছি, জৈব যৌগ বলে যাদেরকে চিহ্নিত করেছি, তাদের বিশেষ বিশেষ কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিটা কিন্তু সাধারণ ইনঅর্গানিক কম্পাউন্ডসের বেলায় কিন্তু দেখতে পাওয়া যায় না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েই বলি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ইজ এন ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব যৌগ। এই অজৈব যৌগ হওয়া সত্ত্বেও কিন্তু মানে এর মধ্যে কার্বন আছে, এবং তা সত্ত্বেও একে অর্গানিক কম্পাউন্ডসের গ্রুপে ফেলা হয় না। তাহলে সুতরাং কার্বন ঘটিত যৌগ হলেই সেটা অর্গানিক কম্পাউন্ড হবে এমন নয়, কিন্তু অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন থাকবে, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। অল অর্গানিক কম্পাউন্ডস হ্যাভ কার্বন অ্যাটমস, ওয়ান অর মোর অ্যাটমস in its molecule. তো এবার এই যে কার্বন অ্যাটম নিয়ে আলাদা একটা ব্রাঞ্চ, আলাদা একটা স্ট্রিম অফ কেমিস্ট্রি খোলবার প্রয়োজন পড়লো কেন? কারণ দেখা গেল এই অর্গানিক কম্পাউন্ডসের সংখ্যা দিন দিন এত বৃদ্ধি পেতে লাগলো যে সেটাকে একটা আলাদা সাবজেক্টের স্ট্যাটাস না দিলে তাহলে কিন্তু আর পড়াশুনো করা যাচ্ছে না। যেমন ধরো এই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যারা কেমিস্ট্রি অনার্স পড়ে, তাদেরকে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, তিনটি পার্ট আলাদা আলাদা করে পড়তে হয়। আর মাস্টার ডিগ্রি লেভেলে গিয়ে এই কেমিস্ট্রিরও আবার এই যে ভাগগুলো, ফিজিক্যাল, ইনঅর্গানিক বা অর্গানিক, এই ভাগগুলোর উপর কিন্তু যে কোনো একটিকে চুজ করে, যে কোনো একটিকে সিলেক্ট করে মাস্টার ডিগ্রি করতে হয়। তাহলে বুঝতেই পারছো, এক একটা ভাগ এতটাই বড় হয়ে গেছে যে একজনের পক্ষে সমস্ত বিভাগে সমান দক্ষতা অর্জন করা প্রায় অসম্ভব। সেই জন্যই ভেঙে দেওয়া হয়েছে। তা আমরা প্রথমে এক এক করে আসি, কার্বন কম্পাউন্ডসের যেগুলো বৈশিষ্ট্য সেগুলো এক এক করে আসি। তার আগে আরও একটা কথা বলে নিই, এই অর্গানিক কম্পাউন্ডসগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ন্যাচারালি অকারিং অর্গানিক কম্পাউন্ডস, সেগুলো মূলত দেখতে পাওয়া যায় যে কোনো প্রাণীর দেহে বা উদ্ভিদের দেহে। অর্থাৎ জীবজগতের যে সমস্ত, আমাদের শরীরেও তো মানে হিউম্যান বডি শুধু নয়, যে কোনো তোমার জীবজন্তুর মানে গাছপালা, উদ্ভিদ যাই বলো না কেন, প্রত্যেকের দেহ আলটিমেটলি কি নিয়ে তৈরি? না কিছু রাসায়নিক পদার্থ নিয়ে তৈরি, কিছু কেমিক্যাল সাবস্টেন্স নিয়ে তৈরি, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই কেমিক্যাল সাবস্টেন্সগুলো কার্বনেশিয়াস হয়, এবং সেই কার্বনেশিয়াস কম্পাউন্ডসগুলোকেই আমরা অর্গানিক কম্পাউন্ডস বলি। আবার মানে আমাদের দেহে সেই সমস্ত কম্পাউন্ডসগুলো উৎপন্ন হয়। তাহলে সেই যুক্তি থেকে কার্বন ডাইঅক্সাইড, যেহেতু আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে আমাদের শরীর থেকে বেরোয়, বাট কার্বন ডাইঅক্সাইড ইজ স্টিল কনসিডার টু বি এ ইনঅর্গানিক কম্পাউন্ড। আবার আমাদের পেটের মধ্যে তোমরা জানো HCl ক্ষরণ হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্টমাকের মধ্যে। কিন্তু HCl আমাদের স্টমাকের মধ্যে তৈরি হলেও কিন্তু এটাকে ইনঅর্গানিক কম্পাউন্ডই বলা হয়, এবং ইট হ্যাজ নো কার্বন অ্যাটমস ইন ইট। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই অর্গানিক কম্পাউন্ডসগুলো জীবজগৎ, জীবজন্তু বা উদ্ভিদ যা আছে, গাছপালা, এদের মধ্যেই পাওয়া যায়। অবশ্য পরবর্তীকালে অনেক সিনথেটিক্যালি অনেক অর্গানিক কম্পাউন্ডস তৈরি করা হয়েছে। সিনথেটিক্যালি মানে ল্যাবরেটরিতে বা কারখানাতে কিছু ফর্মুলেশনের সাহায্যে, যেটা সরাসরি প্রাণীদেহে পাওয়া যায় না, সেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সেগুলো অর্গানিক কম্পাউন্ডস। ধরুন ওই সমস্ত যেগুলো রাসায়নিকভাবে তৈরি করা হয়েছে, ওগুলোকে মানে যৌক্তিকভাবে বলতে গেলে সেগুলো কি আদৌ মানে ঠিক জৈব যৌগ বা মানে অর্গানিক কম্পাউন্ড হচ্ছে? কারণ মানে অর্গানিক যে পোর্শনটা, মানে যেটা কোনো জীব থেকে তৈরি হবে, সেইটা তো করা যাচ্ছে না, না, ওরা তো আমরা রাসায়নিকভাবে তৈরি করছি। ঠিক, কিন্তু তা বলেও মানে অর্গানিক কম্পাউন্ডসের যে ধর্মগুলো আমরা পরবর্তীকালে পড়তে চলেছি এখন, সেই ধর্মগুলো যদি মেনে চলে সেই সিনথেটিক কম্পাউন্ডটা, তাহলে তাকে অর্গানিক কম্পাউন্ডের ক্লাসেই ফেলা হয়।
ঠিক আছে, তুমি কিভাবে তৈরি করছো দ্যাট ইজ এ মেটেরিয়াল। বেশ, আমরা আসি প্রথমে স্ট্রাকচার অফ কার্বন। প্রথম যেখান দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে কার্বন একটা পরমাণুর গঠন। কার্বন পরমাণুর গঠনকে বলা হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল বাংলায় টেট্রাহেড্রালকে বাংলায় বলা হয় চতুস্তলক। স্ট্রাকচার অফ সি অ্যাটম। এইবার এই কার্বন অ্যাটমের জানো তোমরা যে মোট 6টা ইলেকট্রন থাকে, কে শেলে 2টো, এল শেলে 4টে। এই 4টে যে বহিস্থ কক্ষপথের ইলেকট্রন তারা পরস্পরের সঙ্গে এই রকম একটা অবস্থানে অবস্থান করে। অর্থাৎ চতুস্তলকের চেহারা কীরকম? চতুস্তলক কাকে বলে? অর্থাৎ 4টে তল থাকবে তার, এবং প্রত্যেকটা তল একটা করে ত্রিভুজ হবে, এবং প্রত্যেকটা তলকে একটা করে সমবাহু ত্রিভুজ বলে ভেবে নিলে কীরকম ছবিটা দাঁড়াবে? যদিও 3 ডাইমেনশনালি ব্যাপারটাকে বোর্ডে আঁকা মুশকিল, চতুস্তলক হচ্ছে আসলে বেসিক্যালি, আমি যদি এই অর্থাৎ এই একটা সারফেস, এই একটা সারফেস, তলা একটা সারফেস, আর আমার সামনের দিকে আর একটা সারফেস। এই তা কার্বনের যে 4টে ভ্যালেন্স ইলেকট্রন, তারা আমি 4টে হাত বলছি কার্বনের, তারা এরকম মানে ছড়িয়ে থাকে চতুস্তলকের 4টে প্রান্তে। অর্থাৎ এইটা একটা, তার মানে এই পয়েন্ট হচ্ছে এইটা, এই পয়েন্ট হচ্ছে এইটা, এই পয়েন্টটা মাঝের পয়েন্টটা যদি আমি এইটা বলি, এইটা, আর এই পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে কার্বন কোথায় আছে? কার্বন ঠিক ওদের মাঝে কোথাও একটা বসে আছে। এবং এইটা তো চতুস্তলকটা কমপ্লিট হলো। এইটা হচ্ছে আমার সেই চতুস্তলক। এইটা হচ্ছে সেই চতুস্তলক। অর্থাৎ এইটা একটা, এইটা হচ্ছে চতুস্তলকের আপাতভাবে তলার দিক, এইটা একটা সারফেস, এইটা একটা সারফেস, আর সামনের দিকটা আর একটা সারফেস। এইবার কার্বন মাঝখানে, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আমি যদি একটা তোমাদের পেন টেন দিয়ে যদি ব্যাপারটা একটুখানি দেখানোর চেষ্টা করি, জিনিসটা এইরকম দাঁড়াবে, এরম টাইপের। এরম টাইপের মানে হচ্ছে কার্বনটাই মাঝে বসে আছে। দেখো এই যে এই মাথা, এই মাথা, এই মাথা, এই মাথা, এই যে 4টে মাথা, এই 4টে মাথাকে যদি আমি যোগ করে দিই, এই লাইন দিয়ে, এই লাইন দিয়ে, এই লাইন দিয়ে, এই লাইন দিয়ে, আর এদিকে 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 এই যোগ করে দিলাম, এটা একটা চতুস্তলক তৈরি হবে। এই চতুস্তলকের এই মাঝখানটায় কার্বন বসে আছে। এই মাঝখানটায় যে কার্বন বসে আছে, সেই মাঝখানে কার্বন এই প্রতিটি হাতের সঙ্গে, অর্থাৎ এই কার্বন, এই অ্যাঙ্গেলটা জিওমেট্রিক্যালি হিসেব করে দেখা যায় 109 ডিগ্রি 28 মিনিট হয়, 109 ডিগ্রি 28 মিনিটস। প্রত্যেকটা দিকেই তাই হয়, এদিকেও তাই 109 ডিগ্রি 28 মিনিটস, এখানটাও তাই হয় 109 ডিগ্রি 28 মিনিটস, এখানেও তাই হয় 109 ডিগ্রি 28 মিনিটস। ইভেন স্যার বলছি, ধরুন এই কোণগুলোর মানটা তো পরিবর্তন হবার কথা, তার কারণ ধরুন একটা আমি মানে যখন একটা কার্বন পরমাণুর সাথে ধরা যাক এমন কয়েকটা পরমাণু জোটবদ্ধ হয়ে একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করছে, যেখানে কার্বন বাদে ওই বাকি পরমাণুগুলো সবগুলো, যদি অনেকগুলো থাকে তাহলে সবগুলো, আর যদি যে কোনো একটা পরমাণুকে নিয়ে যেমন CH4, কেবলমাত্র কার্বন ছাড়া এক রকমেরই পরমাণু, সেটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। তো সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ধরুন কার্বনের থেকে বেশি তড়িৎ ধনাত্মক, আবার কোনো ক্ষেত্রে কার্বনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল আসছে, তাহলে তখন অ্যাট্রাকশন বা রিপালশন এটা কোনো ক্ষেত্রে বেশি বা কম হয়ে যাবে না? তুমি যে উদাহরণটা দিলে মিথেন, সেই মিথেনের ক্ষেত্রে 4টে হাইড্রোজেন একই ধরনের অ্যাটম চারদিকে লাগছে, তাহলে তাদের অ্যাট্রাকশনই বলো রিপালশনই বলো, সেটা চারদিকে একই রকম হবে। তাহলে যদি অন্য কিছু উদাহরণ দিলে এই কোণটা 109 ডিগ্রি 28 মিনিট থাকবে না। এবং আমি তো তোমাদের যে গল্পটা বলছি সেটা তো শুধু কার্বন অ্যাটমকে নিয়ে বলেছি, তার সঙ্গে তো কোনো হাতে কাউকে তো জুড়েছে কি?
কেবলমাত্র পিওর একটা কার্বন অ্যাটমের স্ট্রাকচার নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে সেখানে অন্য পদার্থের অ্যাটম আসছে কেন? আচ্ছা, তার মানে সমস্ত অ্যাঙ্গেলগুলোই হচ্ছে 109°28', মানে আমি আরেকবার এই পেন দিয়ে যেটা দেখিয়েছিলাম সেইটা আরেকবার তোমাদের দেখাই। এই মোটামুটি ধরো এইরকম তো, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 109°28', এই অ্যাঙ্গেলটাও তাই, এই হলুদ পেন আর এই কালো পেনের মধ্যেও তাই, এই দিকের অ্যাঙ্গেলটা যেদিকেই তুমি অ্যাঙ্গেল মাপবে সেদিকেই হবে 109°28'। তো যাই হোক, এই তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ কার্বন এর এই রকম স্ট্রাকচার হওয়ার কারণে, এবং আরও দু একটা ফ্যাক্টরস অবশ্য তার সঙ্গে যুক্ত হয়, এইগুলো থাকার কারণে কার্বন বিভিন্ন পরমাণুর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হতে পারে এবং নিজেদের মধ্যে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এক বন্ধন তো হয়ই, দ্বিবন্ধন, ত্রিবন্ধন খুব সহজেই তৈরি করতে পারে। কার্বন কার্বন চতুর্বন্ধন থিওরিটিক্যালি অসম্ভব নয়, বাস্তবে ওইটা নিয়ে এখন গবেষণা চলছে। কেউ কোনো বিজ্ঞানী দাবি করেছেন যে আমরা কার্বন কার্বন এরকম টেট্রাবন্ড তৈরি করে ফেলেছি, তা সেটা এখনো এক্সপেরিমেন্টালি অতটা ভেরিফাইড নয়। কার্বন কার্বন সিঙ্গল বন্ড। স্যার বলো। স্যার, তাহলে যদি কেউ কোনো বিজ্ঞানী যদি এরকম 4টে বন্ড তৈরি করে দিতে পারে দুটো কার্বন পরমাণুর মধ্যে, তাহলে সেইটাকে কি অসম্পৃক্ততম কার্বন অণু বলতে পারি? অসম্পৃক্ত অণু হয় না তো বাবা, অসম্পৃক্ত মানে মৌলিক পদার্থকে সম্পৃক্ত বা অসম্পৃক্ত বলা যায় না। আমরা তো অসম্পৃক্ততা কথাটা ব্যবহার করি হচ্ছে যৌগের ক্ষেত্রে। এরকম এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সবগুলোই সম্ভব। এইটা আপাতত গবেষণা স্তরে আছে, এটা নিয়ে আমাদের চিন্তার বিষয় নয়, যেগুলো আমাদের রেডি। দেখো কার্বনে সবসময় কিন্তু এক্ষুনি কি বললো আর একটু বলে দেবেন, মানে তখন একটুখানি কেটে গেল কথা। বিক্রম বলছে তাহলে এটা অসম্পৃক্ততম কার্বন পরমাণু বলবো, বা অসম্পৃক্ততম কার্বন অণু বলবো, মোস্ট আনস্যাচুরেটেড কার্বন মলিকুল। থিওরিটিক্যালি তাই হওয়া উচিত, কিন্তু অসম্পৃক্ততা কথাটা যৌগের বেলাতে আসে জেনারেলি। কার্বন কার্বন 4টে বন্ধন তৈরি হলে সেই কার্বন কারোর সঙ্গে আদৌ বিক্রিয়া করবে কিনা সেটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। যাকে আমরা এখন এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। এটা দেখো এক বন্ধনযুক্ত, এটা দ্বিবন্ধনযুক্ত, এটা ত্রিবন্ধনযুক্ত। এই এক বন্ধনযুক্তের বেলায় এই যে তোমার হাতগুলো দেখো, এই কার্বনেরও 4টে হাত এফেক্টিভলি, এই কার্বনেরও 4টে হাত এফেক্টিভলি, এই কার্বনেরও 4টে হাত এফেক্টিভলি, এই কার্বনেরও 4টে হাত এফেক্টিভলি। অর্থাৎ আমি যদি প্রত্যেকটা কার্বনকে কার্বন সাপেক্ষে ভাবি, তাহলে প্রত্যেকটা কার্বনেরই কিন্তু 4টে করে হাত। তাহলে কার্বন 4টে করে যদি হাত হয়, তাহলে সেই কার্বন এইটাকে সম্পৃক্ত বলা হয়, এই ধরনের বন্ধনকে, এগুলোকে অসম্পৃক্ত বলা হয়। আমরা সম্পৃক্ত অসম্পৃক্ততা এখন ঢুকছি না, পরবর্তীকালে পড়ব। এছাড়া কার্বনের একটা ধর্ম, যেটা কারণে কার্বন বিভিন্নভাবে নিজেদের সঙ্গে যুক্ত হয়ে বিরাট বিরাট মলিকুল তৈরি করতে পারে, ম্যাক্রো মলিকুল তৈরি করতে পারে, সেই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে কিরকম? ধরো ক্যাটিনেশন অর্থাৎ এরকম সি 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 এরকম স্ট্রেট চেন যত খুশি লম্বা করতে পারে চাইলে, সি সি এরকম ব্রাঞ্চ চেন তাও করতে পারে। এরকমও সম্ভব। এটা এইটা হচ্ছে স্ট্রেট চেন বলে এটাকে।
ব্রাঞ্চ চেন, এরকম যত খুশি বড় করতে পারে। তাহলে বুঝতেই পারছো, এরকম যত খুশি যে বড় করতে পারে, তাহলে তার যৌগের সংখ্যা, সেই মানে পদার্থের তৈরি করা যৌগের সংখ্যা প্র্যাকটিক্যালি ইনফাইনাইট নাম্বার হওয়া উচিত। কারণ আমি তো যতগুলো খুশি জুড়ে একটা মলিকুল তৈরি করে দিতে পারি, এবং সেই মলিকুলের প্রপার্টি নিশ্চয়ই তার থেকে এক কম বা এক বেশি কার্বন পরমাণুযুক্ত যৌগের সঙ্গে খানিক আলাদা হবে। তাহলে একটা নতুন কম্পাউন্ড তৈরি হয়ে গেল। সেই জন্যেই এই অর্গানিক কেমিস্ট্রি সাবজেক্টটা অনেক বড় হয়ে গেছে। এমনকি হ্যাঁ, ক্লোজ চেনে আসছি, সাইক্লিক বলে যেগুলোকে, এইরকম হতে পারে, এরকম টাইপের হতে পারে। আবার এরকম হতে পারে। আমি কিন্তু কেবলমাত্র এখন যে ছবিগুলো এঁকেছি সবগুলো এক বন্ধন দিয়ে। যাই হোক, এগুলো সব এটাও সম্ভব, এগুলো রিং স্ট্রাকচার, ক্লোজ চেন বলা হয়। তাহলে এত রকম সম্ভব। এটা এখানে 6টা দিয়ে করেছি, 6টার বেশিও হতে পারে, 7টা দিয়ে হতে পারে, 8টা দিয়ে হতে পারে, 10টা দিয়ে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তা যাই হোক, ওই যে তোমরা পড়েছিলে না, ওই একটা রূপভেদ পড়েছিলে ফুলারিন, ফুলারিন C60, C60-র মধ্যে কিছু রিং ছিল 6টা কার্বনের, কিছু রিং ছিল 5টা কার্বনের, কিছু রিং ছিল 6টা কার্বনের, আর কিছু রিং ছিল 5টা কার্বনের। ফুটবল তৈরি হয় যেভাবে, ফুটবল তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু সবগুলো যদি হেক্সাগোনাল হয়, তাহলে কিন্তু ফুটবলটার ওই রকম স্ফেরিক্যাল শেপটা তৈরি হবে না। তাই জন্য ভালো করে যদি একটা কোনো ফুটবল নিয়ে দেখো, পর্যবেক্ষণ করো, চামড়ার ফুটবল, সেই ফুটবলটাই দেখবে হেক্সাগনও আছে, আবার পেন্টাগনও আছে। পেন্টাগনের জন্যই আর কি ওই কার্ভনেসটা তৈরি হয়। যাকে এই হচ্ছে ক্যাটিনেশন, অর্থাৎ স্যার বলছি যে এই ক্যাটিনেশন ধর্মটা যেহেতু কেবলমাত্র জৈব যৌগে দেখা যায়, আমি এখনো এক গাদার কেমিস্ট্রি কিছুই জানি না, যদিও অনেক কিছু জানি না, কিন্তু তবুও দেখেছি যে অজৈব যৌগের তুলনায় জৈব যৌগগুলোর আকার একটু বেশি বড় হয়। তো এই ক্যাটিনেশন ধর্মটাই কি তার একটা কারণ? আকার বড় হতে পারে ক্যাটিনেশন ধর্মের কারণে। এবার ব্যাপার হচ্ছে ক্যাটিনেশন ধর্মটাকে আমরা কোন ধর্ম বলছি, যে বিভিন্ন রকম যৌগ তৈরি করতে পারার ক্ষমতাটাকে ক্যাটিনেশন ধর্ম বলছি। এবার সেই ধর্মের ফলে সে ছোট যৌগ তৈরি করছে, বড় যৌগও তৈরি করছে। সবসময় যে এই রকম করবে এমন তো নয়। এবং আরও দু একটা ফ্যাক্টরস অবশ্য তার সঙ্গে যুক্ত হয়। এইগুলো থাকার কারণে কার্বন বিভিন্ন পরমাণুর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হতে পারে, এবং নিজেদের মধ্যে দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এক বন্ধন তো হয়ই, দ্বিবন্ধন, ত্রিবন্ধন খুব সহজেই তৈরি করতে পারে। কার্বন কার্বন চতুর্বন্ধন থিওরিটিক্যালি অসম্ভব নয়, বাস্তবে ওইটা নিয়ে এখন গবেষণা চলছে। কেউ কোনো বিজ্ঞানী দাবি করেছেন যে আমরা কার্বন কার্বন এরকম টেট্রাবন্ড তৈরি করে ফেলেছি। তা সেটা এখনো এক্সপেরিমেন্টালি অতটা ভেরিফাইড নয়। কার্বন কার্বন সিঙ্গল বন্ড। স্যার বলো। স্যার তাহলে যদি কেউ কোনো বিজ্ঞানী যদি এরকম 4টে বন্ড তৈরি করে দিতে পারে দুটো কার্বন পরমাণুর মধ্যে, তাহলে সেইটাকে কি অসম্পৃক্ততম কার্বন অণু বলতে পারি? অসম্পৃক্ত অণু হয় না তো বাবা। অসম্পৃক্ত মানে মৌলিক পদার্থকে সম্পৃক্ত বা অসম্পৃক্ত বলা যায় না। আমরা তো অসম্পৃক্ততা কথাটা ব্যবহার করি হচ্ছে যৌগের ক্ষেত্রে। এরকম এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সবগুলোই সম্ভব। এইটা আপাতত গবেষণা স্তরে আছে, এটা নিয়ে আমাদের চিন্তার বিষয় নয়, যেগুলো আমাদের রেডি। দেখো কার্বনে সবসময় কিন্তু এক্ষুনি কি বললো আর একটু বলে দেবেন, মানে তখন একটুখানি কেটে গেল কথা। বিক্রম বলছে তাহলে এটা অসম্পৃক্ততম কার্বন পরমাণু বলবো, বা অসম্পৃক্ততম কার্বন অণু বলবো, মোস্ট আনস্যাচুরেটেড কার্বন মলিকুল। থিওরিটিক্যালি তাই হওয়া উচিত, কিন্তু অসম্পৃক্ততা কথাটা যৌগের বেলাতে আসে জেনারেলি।
কার্বন কার্বন চারটে বন্ধন তৈরি হলে সেই কার্বন কারোর সঙ্গে আদৌ বিক্রিয়া করবে কিনা সেটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। যাকে আমরা এখন এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। এটা দেখো এক বন্ধনযুক্ত, এটা দ্বিবন্ধনযুক্ত, এটা ত্রিবন্ধনযুক্ত। এই এক বন্ধনযুক্তের বেলায় এই যে তোমার হাতগুলো দেখো, এই কার্বনেরও চারটে হাত এফেক্টিভলি, এই কার্বনেরও চারটে হাত এফেক্টিভলি, এই কার্বনেরও চারটে হাত এফেক্টিভলি, এই কার্বনেরও চারটে হাত এফেক্টিভলি। অর্থাৎ আমি যদি প্রত্যেকটা কার্বনকে কার্বন সাপেক্ষে ভাবি তাহলে প্রত্যেকটা কার্বনেরই কিন্তু চারটে করে হাত। তাহলে কার্বন চারটে করে যদি হাত হয় তাহলে সেই কার্বন এইটাকে সম্পৃক্ত বলা হয়, এই ধরনের বন্ধনকে, এইগুলোকে অসম্পৃক্ত বলা হয়। আমরা সম্পৃক্ত অসম্পৃক্ততা এখন ঢুকছি না, পরবর্তীকালে পড়ব। এছাড়া কার্বনের একটা ধর্ম যেটা কারণে কার্বন বিভিন্নভাবে নিজেদের সঙ্গে যুক্ত হয়ে বিরাট বিরাট মলিকুল তৈরি করতে পারে, ম্যাক্রো মলিকুল তৈরি করতে পারে, সেই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে কিরকম? ধরো ক্যাটিনেশন অর্থাৎ এরকম সি 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 এরকম স্ট্রেট চেন যত খুশি লম্বা করতে পারে চাইলে, সি সি এরকম ব্রাঞ্চ চেন তাও করতে পারে। এরকমও সম্ভব। এটা এইটা হচ্ছে স্ট্রেট চেন বলে এটাকে। এটা ব্রাঞ্চ চেন। এরকম যত খুশি বড় করতে পারে, তাহলে বুঝতেই পারছো এরকম যত খুশি যে বড় করতে পারে তাহলে তার যৌগের সংখ্যা, সেই মানে পদার্থের তৈরি করা যৌগের সংখ্যা প্র্যাকটিক্যালি ইনফাইনাইট নাম্বার হওয়া উচিত। কারণ আমি তো যতগুলো খুশি জুড়ে একটা মলিকুল তৈরি করে দিতে পারি, এবং সেই মলিকুলের প্রপার্টি নিশ্চয়ই তার থেকে এক কম বা এক বেশি কার্বন পরমাণুযুক্ত যৌগের সঙ্গে খানিক আলাদা হবে, তাহলে একটা নতুন কম্পাউন্ড তৈরি হয়ে গেল। সেই জন্যেই এই অর্গানিক কেমিস্ট্রি সাবজেক্টটা অনেক বড় হয়ে গেছে। এমনকি হ্যাঁ, ক্লোজ চেনে আসছি, সাইক্লিক বলে যেগুলোকে, এরকম হতে পারে, এরকম টাইপের হতে পারে। আবার এরকম হতে পারে। আমি কিন্তু কেবলমাত্র এখন যে ছবিগুলো এঁকেছি সবগুলো এক বন্ধন দিয়ে। যাই হোক, এগুলো সব এটাও সম্ভব, এগুলো রিং স্ট্রাকচার, ক্লোজ চেন বলা হয়। তাহলে এত রকম সম্ভব। এটা এখানে 6টা দিয়ে করেছি, 6টার বেশিও হতে পারে, 7টা দিয়ে হতে পারে, 8টা দিয়ে হতে পারে, 10টা দিয়ে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তা যাই হোক, ওই যে তোমরা পড়েছিলে না, ওই একটা রূপভেদ পড়েছিলে ফুলারিন, ফুলারিন C60, C60-র মধ্যে কিছু রিং ছিল 6টা কার্বনের, কিছু রিং ছিল 5টা কার্বনের, কিছু রিং ছিল 6টা কার্বনের আর কিছু রিং ছিল 5টা কার্বনের। ফুটবল তৈরি হয় যেভাবে ফুটবল তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু সবগুলো যদি হেক্সাগোনাল হয় তাহলে কিন্তু ফুটবলটার ওই রকম স্ফেরিক্যাল শেপটা তৈরি হবে না। তাই জন্য ভালো করে যদি একটা কোনো ফুটবল নিয়ে দেখো, পর্যবেক্ষণ করো চামড়ার ফুটবল, সেই ফুটবলটাই দেখবে হেক্সাগনও আছে আবার পেন্টাগনও আছে। পেন্টাগনের জন্যই আর কি ওই কার্ভনেসটা তৈরি হয়। যাকে এই হচ্ছে ক্যাটিনেশন। অর্থাৎ স্যার বলছি যে এই ক্যাটিনেশন ধর্মটা যেহেতু কেবলমাত্র জৈব যৌগে দেখা যায়, আমি এখনো এক গাদার কেমিস্ট্রি কিছুই জানি না, যদিও অনেক কিছু জানি না, কিন্তু তবুও দেখেছি যে অজৈব যৌগের তুলনায় জৈব যৌগগুলোর আকার একটু বেশি বড় হয়। তো এই ক্যাটিনেশন ধর্মটাই কি তার একটা কারণ? আকার বড় হতে পারে ক্যাটিনেশন ধর্মের কারণে। এবার ব্যাপার হচ্ছে ক্যাটিনেশন ধর্মটাকে আমরা কোন ধর্ম বলছি, যে
বিভিন্ন রকম যৌগ তৈরি করতে পারার ক্ষমতাটাকে ক্যাটিনেশন ধর্ম বলছি। এবার সেই ধর্মের ফলে সে ছোট যৌগ তৈরি করছে, বড় যৌগও তৈরি করছে। সবসময় যে বড় করবে এমন তো নয়, সে তোমার বড়ও তৈরি করছে, ছোটও তৈরি করছে। তা ন্যাচারালি তোমার ছোট যৌগ যখন তৈরি হচ্ছে তখন মানে তুমি যদি বড় যৌগ তৈরি করার পিছনে ক্যাটিনেশন প্রপার্টিটাকে দায়ী করো, ঠিকই দায়ী করা যেতে পারে। তাহলে ছোট যৌগ তৈরি করার ক্ষেত্রে ক্যাটিনেশন প্রপার্টি দায়ী, অর্থাৎ ক্যাটিনেশন প্রপার্টির দ্বারা আমি নাম্বার অফ কম্পাউন্ডস অনেক বেশি তৈরি করতে পারছি। নাম্বার অফ কম্পাউন্ডস মানে কি, ডিফারেন্ট নাম্বার অফ কম্পাউন্ডস, অর্থাৎ বিভিন্ন প্রকারের যে জৈব যৌগ তার সংখ্যা অনেক গুণ বাড়াতে পারছি এই ক্যাটিনেশন ধর্মের সাহায্যে। এছাড়া অন্যান্য মৌলের মধ্যে দু একটা ক্ষেত্রে সামান্য পরিমাণ ক্যাটিনেশন দেখা যায়, যেমন সিলিকনের ক্ষেত্রে খানিকটা ক্যাটিনেশন সামান্য পরিমাণ দেখা যায়, সালফারে দেখা যায়, ফসফরাসে অল্প দেখা যায়। তা সেগুলো খুব মানে কার্বনের মতো। সে তো বটেই, তার সিমিলারিটি থাকবে। তোমার ভাইয়ের স্বভাব, তোমার যে ভাই ধরো সে দাদা হোক বা ভাই হোক, তার স্বভাব তোমার সঙ্গে খানিক তো মিলবে, পুরোটা না মিললেও। তা ন্যাচারালি এই তবে দে আর নট অ্যাজ প্রমিনেন্ট অ্যাজ কার্বন। অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সমস্ত ছেলেরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানে প্রতিভাবান হননি আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন এবং আরও দু একজন বেশ প্রতিভাবান, ওনার অনেকগুলো পুত্র। তা তোমার দাদা বা ভাই যারা আছে তারা তোমার মতো প্রতিভাবান নাও হতে পারেন। হ্যাঁ, অর্থাৎ ওই কার্বন ছাড়া অন্য যে সমস্ত এলিমেন্টগুলো ক্যাটিনেশন দেখায় তারা এত বেশি ক্যাটিনেশন শো করতে পারে না, মানে এরকম চেনের পর চেন চলবে এমন নয় আর কি। বেশ, আমরা এতে আসি, এর নেক্সট টপিকে আসি, ক্যাটিনেশন শেষ করি। এরপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রুপ, ফাংশনাল গ্রুপ। বাংলায় বলা হয় কার্যকর গ্রুপ বা কার্যকর ফাংশনাল গ্রুপের। হ্যাঁ, মূলক বলতে পারো, এগুলো ঠিক মূলক নয়, মূলক হলে একটা চার্জের বিষয় চলে আসে, বুঝতে পেরেছো তো। মূলক কথাটা আমি তাই জন্য মূলক শব্দটা ব্যবহার করতে চাইছি না। ফাংশনাল গ্রুপ, মূলক হচ্ছে র্যাডিক্যাল, ঠিক। হ্যাঁ হ্যাঁ, গ্রুপই, তাই জন্য তো আমিও গ্রুপ বলছি। এই ফাংশনাল গ্রুপ বা কার্যকর মূলক, এই কার্যকর মূলক হচ্ছে সহজ কথায় বলতে গেলে সেই ধরো একটা পাড়ায় 10টা ফ্যামিলি আছে। এই 10টা ফ্যামিলির মধ্যে ধরা যাক এই আমাদেরই ধরো এই যারা আমরা স্কুলে কাজ করি, আমাদের স্কুলে, এই স্কুলে যারা কাজ করি, ধরা যাক সবাই টাউনশিপে একটা পাড়ায় থাকি আর কি, মানে বিভিন্ন কোয়ার্টারে থাকি কিন্তু একটা পাড়াতেই থাকি। তাহলে সেই ফ্যামিলিগুলো বা সেই কোয়ার্টারগুলোয় একটা কমন ফিচার্স থাকবে, যে অর্থাৎ তাদের বাড়ির কেউ না কেউ স্কুলে কাজ করেন, তাই তো। স্কুলের আলোচনা হয় তাদের বাড়িতে বেশি, স্কুল নিয়ে চিন্তাভাবনা হয়, এই বা স্কুল নিয়ে ইন্টারাকশন হয়। তা সেই রকম মানে এই প্রত্যেকের বাড়িতেই একটা জিনিস কমন থাকবে, যে তাদের স্কুলের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, সামহাট কিছু অ্যাটাচমেন্ট আছে। তা আবার ধরো যারা প্ল্যান্টে অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের আবার কেউ হয়তো সিএইচপিতে মানে কোল হ্যান্ডলিং প্ল্যান্টে কাজ করেন, সেইখানে তাদের একটা পাড়া আছে ধরো, সেই পাড়াতে সবাই একটা কমন একটা হচ্ছে, মানে তাদের নিজের মধ্যে ইন্টারাকশন যা হয় তাদের ওই সিএইচপি ডিপার্টমেন্ট নিয়েই আলোচনা হয় আর কি। তা আমার বলার কথা হচ্ছে এইটা, যে অর্থাৎ আমি তার মানে ওই পাড়াটাকে, যে পাড়াটায় ধরো মাস্টারমশাইরা থাকেন, সে পাড়াটা ওই টিচার্স কলোনি ধরো নাম দিলাম। যে পাড়াটায় হয়তো সিএইচপি লোকেরা থাকে, সে পাড়াটাকে হয়তো সিএইচপি কলোনি নাম দিলাম। তার মানে আমি চেষ্টা করছি যে টু ক্যাটেগরাইজ দ্য কম্পাউন্ডস অন দ্য বেসিস অফ এ পার্টিকুলার ক্যারেক্টার বা পার্টিকুলার বা প্রেজেন্স অফ এ পার্টিকুলার গ্রুপ
ইন দ্যাট কম্পাউন্ড, অর্থাৎ সহজ কথা বলতে গেলে ওই যৌগের মধ্যে একটা নির্দিষ্ট বা বিশেষ পরিমাণ বিশেষ কোনো একটি গ্রুপের উপস্থিতি দিয়ে আমি যদি তাদেরকে একই দলভুক্ত করি, সেই কম্পাউন্ডগুলোকে একই ফাংশনাল গ্রুপ বিশিষ্ট কম্পাউন্ড বলবো। এবং ওই নির্দিষ্ট তোমার যে জিনিসটার উপস্থিতির কারণে ওইগুলোকে একই দলভুক্ত করতে পারছি সেইটাকে নাম দিলাম ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপ অনেক রকমের হয়। অনেক রকমের হয় মানে, যেমন আমি সহজ উদাহরণ দিই, অ্যালকেন। বাংলায় যারা পড়ছো এইগুলোকেই বাংলা করে বানান করে লেখা হয়, ওই জফলা আকা ল কয়কা দন্তেন, একটু লিখে নিও। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালকিল হ্যালাইড, তারপরে ধরা যাক ইথার, তারপরে হচ্ছে অ্যালকোহল, তারপরে আমাকে লিখতে দাও একটু মনে করে। বেশ বলছি, অ্যালকোহলের পরে হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, আর হচ্ছে এটা হচ্ছে কিটোনের পর, হ্যাঁ ঠিক, কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার, এস্টার আরো দু একটা রকমের আছে। হ্যাঁ, অ্যামিন হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, আমি বাদ রাখছি। এই তিনটিকে তোমরা ফাংশনাল গ্রুপের মধ্যে ফেলতে চাইছো না, যেমন ফেলতে চাওয়া উচিত নয়, এগুলোকে আলাদা ক্লাস অফ কম্পাউন্ডস, এগুলোর প্রত্যেকটাই একটা ক্লাস অফ কম্পাউন্ডস তৈরি করে বলে আমরা ফাংশনাল গ্রুপ ধরে ক্লাস অফ কম্পাউন্ডসগুলোকে বাদ লিখছি। অর্থাৎ আমাদের এখানে লেখা উচিত ছিল হেডিংটা, যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফাংশনাল গ্রুপ। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকিল হ্যালাইড, ইথার, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামিন। এই এবার অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা, তোমার এটা অলরেডি তোমার এই চেনটা এদিকে একটা দাগ দিয়ে দিতে পারো, অর্থাৎ এই চেনটাই অ্যাজ ইফ রিপিটেড হয়। অ্যালকেন ব্রাঞ্চটা হতে পারে, সেটা আমরা আলোচনায় আসছি না এর বেলায়। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ বলো। আর এইচ তো, হ্যাঁ সেটা তো মানে ফর্মুলেশনে, আমি জাস্ট তোমাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেগুলোই আসেনি। আমি যদি লেখার আগেই তোমরা যদি বলে দাও, তার মানে ইউ নো এভরিথিং, ইউ নিড নট টু ডু দিস ক্লাস। তাহলে শ্যাল আই স্টপ হিয়ার? আমার তো দেখে মনে হচ্ছে তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে অলরেডি পিএইচডি করে চলে এসছো, এভরিবডি, মানে কেউ বলতে ছাড়ছো না। তাহলে আমাকে একটা জিনিস আই হ্যাভ টু কনসিডার, আমি তো স্টেপ বাই স্টেপ এগোবো। তাহলে এবার একজন বলছো 1 নম্বর পয়েন্টটা, একজন বলছো 2 নম্বর পয়েন্টটা, একজন বলছো 3 নম্বর পয়েন্টটা। মাই হ্যান্ড ক্যানট ফলো অল 3 পয়েন্ট সাইমালটেনিয়াসলি। আগে আমি কি বলে নিই পুরোটা দেখো, তারপর যদি কিছু মিস যায় তখন আমাকে ধরিয়ে দাও, তাতে অসুবিধা নেই কিছু।
আমি এখানে কি লিখলাম, আমি এখানে লিখলাম হচ্ছে যে অংশটা কমন থাকবে সেইটা কিরকম দেখতে লাগবে। অর্থাৎ অ্যালকেনের মধ্যে দিস পার্ট উইল বি কমন, এর সঙ্গে তুমি যা মানে লম্বা করে এই জিনিসটা আরো রিপিট করো তাতে অসুবিধা নেই। অ্যালকিনের মধ্যে এই পার্টটা কমন, তারপরে তুমি এই মাথায় যা জুড়বে জুড়বে। অ্যালকাইনের মধ্যে এই পার্টটা কমন, অ্যালকিল হ্যালাইড, হ্যালাইড মিন্স হ্যালোজেন, এক্স স্ট্যান্ডস ফর হ্যালোজেন, ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন, তার মধ্যে জেনারেলি আমরা ক্লোরিন ব্রোমিন এই দুটো নিয়েই কাজ করি। আয়োডিন কম ব্যবহার করা হয়, আর ফ্লোরিন প্রচণ্ড ইলেকট্রোনেগেটিভ, ওটাকেও কম ব্যবহার করা হয়। মূলত ক্লোরিন আর ব্রোমিন ব্যবহার করা হয়। তো অ্যালকিল হ্যালাইড এরকম, এদিকে তুমি যত খুশি বাড়াও। ইথার, ইথার হচ্ছে এদিকে একটা কার্বন সিরিজ, এদিকে একটা কার্বন সিরিজ, মাঝখানে দে আর কানেক্টেড বাই সিঙ্গল বন্ড অক্সিজেন একটা এদিকে, এবং সেই জন্য ইথার খুব আনস্টেবল। এই যে অক্সিজেন, যে অক্সিজেনের তো ভ্যালেন্সি 2, এবং দুটো হাত কার্বনের এদিকে, এদিকে অক্সিজেনের এদিকে একটা, এদিকে একটা, এই যে দুটো হাত, দুটো আলাদা আলাদা কার্বন, দিস বন্ড ইজ স্ট্রং। এইরকম যদি বন্ড হয়, এই বন্ডটা খুব স্ট্রং হয়। কিন্তু যখনই এই রকম একটা বন্ড হয়ে যায়, তখন এই বন্ডটা এই বন্ড দেখো একই ভ্যালেন্সি, একই অক্সিজেনের সঙ্গে যুক্ত দুটো ভ্যালেন্সি, এটা কিন্তু স্ট্রং বন্ড। কিন্তু যদি এইখানে মানে একটা অক্সিজেনের দুটো ভ্যালেন্সি দুটো আলাদা আলাদা কার্বনের সঙ্গে যুক্ত থাকে, এই বন্ডগুলো তখন খুব উইক বন্ড হয়ে যায়, সেই জন্য ইথার খুব আনস্টেবল। আচ্ছা, এরপর হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলে ওএইচটা কমন গ্রুপ, তার সঙ্গে তুমি যা জুড়ে দেবে দাও, অসুবিধা নেই। অ্যালডিহাইডের বেলায় একদিকে সি ডাবল বন্ড ও, মানে কার্বনের দুটো হাত হয়ে গেল, 3 নম্বর হাত 4 নম্বর হাত, এদিকে কেবলমাত্র হাইড্রোজেন আছে। কিটোনের বেলায় এই সি ডাবল বন্ড ওটা আছে, কিন্তু দুদিকেই হাইড্রোজেন না বসিয়ে অন্য কোনো অ্যালকিল গ্রুপ, অর্থাৎ ওই তোমার এরকম কার্বন, একটা কার্বন কি দুটো কার্বন কি 5টা কার্বন, যতগুলো খুশি বা যা প্রয়োজন সেগুলো আমরা বসাতে পারি। কিন্তু এই পার্টটা থাকতেই হবে, দুদিকেই তাই, এদিকেও কার্বন গ্রুপস থাকবে, এদিকেও কার্বন গ্রুপস থাকবে। কার্বক্সিলিক অ্যাসিডের যে ফর্মুলা, সেটা এই COOH, দেখবে আমরা অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি এইগুলোকে পরপর যখন সে ভেবেছিলাম এদের ফর্মুলা লেখা হতো COOH, ছোটোবেলায় অনেক সময় মনে হতো যে হঠাৎ COOH কেন, CO2H বা এরকম কিছু লিখলেই তো হয়, দুটো অক্সিজেন আছে মানে COOH লেখার তাৎপর্য কি? এই COOH লেখার তাৎপর্য হচ্ছে এইখানে যে গ্রুপটা থাকে সেই গ্রুপটাতে একটা অক্সিজেন ডাবল বন্ড, একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড এইভাবে যুক্ত থাকে। একটা অক্সিজেনের সঙ্গে আরেকটা অক্সিজেন দেখো যুক্ত থাকে না, অর্থাৎ পারক্সো লিঙ্কেজ নয়। H2O2 বা ইত্যাদির ক্ষেত্রে যেরকম পারক্সো লিঙ্কেজ হয়, সেখানে তোমার একটা অক্সিজেনের সঙ্গে আরেকটা অক্সিজেন সিঙ্গেল বন্ড দ্বারা মানে যুক্ত থাকে, এখানে কিন্তু সেরকম পারক্সো লিঙ্কেজ নয়। এটা অক্সিজেনের সঙ্গে অক্সিজেনের কোনো লিঙ্ক নেই, দে আর লিঙ্কড থ্রু দ্য কার্বন অ্যাটম। তাহলে সেই কার্বন অ্যাটমের সঙ্গে যখন লিঙ্কড হয়ে আছে, তাহলে তার স্ট্রাকচারটা বোঝানোর জন্য আমার ফর্মুলাতে COOH এইভাবে নামকরণটা করতে হয়। এরপর হচ্ছে এস্টার। এস্টার হচ্ছে সহজ কথায় বলতে গেলে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডস, বা বলতে পারো অ্যালকোহল আর অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এই যে অ্যালকোহল আর এই অ্যাসিড উভয়ে যখন রিয়াকশন করে যে কম্পাউন্ডটা ফর্ম করে সেটা হচ্ছে এস্টার। অর্থাৎ এইখানে দেখো এই পার্টটুকু কমন, এই হাইড্রোজেনটা নেই, এখানে একটা ইথাইল বা মিথাইল কিছু একটা গ্রুপ ঢুকে যায়, অর্থাৎ কার্বন গ্রুপ ঢুকে যায়, এখানে একটা কার্বন গ্রুপ ঢুকে যায়, আর এইটাকে বলা হয় অ্যামিন, NH2। নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3, তাহলে হাইড্রোজেনের জন্য 2, আর নাইট্রোজেনের তোমার নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন লেগে আছে, আর আরেকটা নাইট্রোজেনের যে বন্ধন সেটা কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়াও আরো অ্যামাইনো বলে, হ্যাঁ হ্যাঁ অ্যামাইনো বলে। তা এবার এই যে ফাংশনাল গ্রুপগুলো লিখেছি, এর বাইরেও আরও হয়তো ফাংশনাল গ্রুপ আছে, বা সত্যি কথা আছেও, মানে নেই তা নয়, সেগুলো আমরা আমাদের যেহেতু লিমিটেশনস আছে সেই জন্য আমরা আপাতত এই কটাতেই সীমাবদ্ধ থাকবো। শুধু এই কটাতে সীমাবদ্ধ থাকবো না, এইগুলো বিশেষ বিশেষ কতগুলো উদাহরণ মনে রাখবো, এইগুলোর নাম কি হবে
আম, সেই নামকরণটা শিখতে হবে। কারণ ব্যাপার হচ্ছে, দেখো বললাম হিসেব মতো যে অর্গানিক কম্পাউন্ডসের নাম্বার অফ কম্পাউন্ডসটা সত্যি কথা বলতে গেলে প্রায় নিয়ার টু ইনফিনিটি। তাহলে এই এত কম্পাউন্ডের এত নাম, সেটাই তো মনে রাখা সম্ভব নয়। এবং প্রতিদিনই সারা বিশ্বে মানে এত লক্ষ লক্ষ বিজ্ঞানী তারা এক এক দিন এক এক রকম কম্পাউন্ড নতুন নতুন তৈরি করেই চলেছেন। তাহলে এই এত কম্পাউন্ডসের নাম স্টাডি করা, এটা প্র্যাকটিক্যালি ম্যামথ টাস্ক। তাহলে এমনভাবে আমাদের নামকরণটা করতে হবে যাতে করে আমরা কম্পাউন্ডের স্ট্রাকচারটা দেখেই নামটা নিজেরাই বলে নিতে পারি যে এটার নাম কি। তাহলে এই নেমিং করার জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি আইইউপিএসসি তারা একটি পদ্ধতি চালু করেছেন, যে পদ্ধতিটা সারা বিশ্বের লোকজন মেনে নিয়েছেন। অর্থাৎ আইইউপিএসসি সাহায্যেই কিন্তু এখন কম্পাউন্ডসগুলোর নাম দেওয়া হয়। এখন কিন্তু তাদের ট্রিভিয়াল নেম, ডাক নাম, এগুলো কিন্তু আস্তে আস্তে ব্যবহার কমে আসছে, ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে। যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডকে এখন আর অ্যাসিটিক অ্যাসিড বলা হয় না, এখন বলা হয় ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এই অ্যাসিটিক অ্যাসিডটার নামেই আমরা পরিচিত, কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিড আর এখন ব্যবহার করা যায় না। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডকে বলে মিথানোয়িক অ্যাসিড। এরকম কিছু কিছু এক্সাম্পলস আছে। তা এই যে অ্যালকিল হ্যালাইড, হ্যাঁ আমরা কিন্তু প্রথম থেকে পড়ে এসেছি বলে তো আমাদের অসুবিধা হবে। না, অসুবিধা হবে না, বরঞ্চ সুবিধা হবে। তার কারণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যখন অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করবে তখন অ্যাসিটিক অ্যাসিডই লিখবে। অর্গানিক কেমিস্ট্রির বেলাতেও অ্যাসিটিক অ্যাসিড লিখতে পারো, কিছুই অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের যে নতুন নাম হয় ইথানোয়িক অ্যাসিড, সেটা ব্যবহার চালু হয়ে গেছে। কেউ যদি ইথানোয়িক অ্যাসিড লেখে সেও কিন্তু ভুল লিখবে না। ঠিক আছে। স্যার বলছি যে একটা প্রশ্ন, এটা অনেকদিন আগে থেকেই করা উচিত, মানে করবো করবো করে করা হয় না। সেটা হচ্ছে যে ধরুন NO2, তাহলে আমরা বলি নাইট্রোজেন ডাই অক্সাইড, CO2 কার্বন ডাই অক্সাইড, তাহলে H2O কে আমরা কি কি বলবো ওই হিসাবে দেখতে গেলে? ডাইহাইড্রোজেন মোনোক্সাইড। ঠিক আছে। মানে যে এটা কি বলা হয়, এটা কি বলা হয়? না, ব্যবহার হয় না। স্যার হুম, সেই থেকে দেখতে গেলে তো হাইড্রো অক্সাইড অ্যাসিড বলা যাবে। হাইড্রো অক্সাইক অ্যাসিড মানে বুঝলাম না, কেন বলছো? স্যার এক জায়গায় কালকে দেখছিলাম, কালকে দেখছিলাম যে হাইড্রো H2 এর কেমিক্যাল নেমস, হুম ওরাতে একজন লোক, নামটা ঠিক মনে নেই, উনি লিখেছেন যে হাইড্রো অক্সাইড অ্যাসিড বলা যায়। অ্যাকচুয়ালি আরএনএস যে কনসেপ্ট অফ অ্যাসিডস, তাতে তো সেই কম্পাউন্ডগুলোকে বা সেই স্পিসিসগুলোকে অ্যাসিড বলা হয় যারা এইচ প্লাস আয়ন্স, রিপ্লেসেবল এইচ প্লাস আয়ন্স সাপ্লাই করতে পারে, তাই তো? প্রতিস্থাপনযোগ্য এইচ প্লাস আয়ন্স দিতে পারে। তাহলে জলের মধ্যে এইচ প্লাস আয়ন্স তো আছেই। তাহলে জল তো এইচ প্লাস আয়ন্স দিতে পারে, সেই যুক্তিতে অনেকে ওয়াটারকে অ্যাসিড বলেন। আবার ঘুরিয়ে বলতে গেলে ওইচ মাইনাস আয়ন্স যারা দিতে পারে তাদেরকে অ্যালকালি বলা হয়। তাহলে জল তো ওইচ মাইনাস আয়ন্সও দিতে পারে, তাহলে একে অ্যালকালি বলবো না অ্যাসিড বলবো। সুতরাং আরএনএস কনসেপ্ট ফেলস ইন কেস অফ ওয়াটার। অ্যাকচুয়ালি ওয়াটারকে আরএনএস কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করা যাবে না ওইভাবে। হুম, অ্যাকোয়াস সলিউশনে যারা আরএনএস কনসেপ্টের যে মেন সাধারণ যে মানে যে আমার ম্যাটেরিয়ালটা লাগবে সেটাই করতে জল, তাহলে জল দিয়েই যদি করি তাহলে আমি জলকে বিশ্লেষণ, জল দিয়ে জলকে বিশ্লেষণ করছি, গঙ্গা জলে গঙ্গা পুজো। বেশ, আমরা নেক্সট বিষয়ে আসি। প্রথমে হচ্ছে আগে নেমিংটা শিখে নিই, নামকরণটা একটু শিখে নিই। নামকরণ আজকে যতটা হয় শিখে নিই, তারপরে আমরা পরে আবার, তার নাহলে এগোতে আমাদের অসুবিধা হবে। আমরা এক কাজ করি, একদম গোড়া থেকে শুরু করি। আইইউপিএসসি নোমেনক্লেচার আজ আসবো। আইসোমারিজমটা করতে গেলে আমার যদি জিনিসগুলোর, কম্পাউন্ডগুলোর নামটা আমার পরিষ্কার না থাকে, গ্রুপগুলো সম্বন্ধে ধারণা না থাকে, আমি আইসোমারিজম বোঝাবো কি করে? হে, তুমি বলছো ইথাইল অ্যালকোহলের সঙ্গে ডাইমিথাইল ইথার আইসোমার, তো ইথাইল অ্যালকোহলের স্ট্রাকচার কিরকম শিখলাম না, ডাইমিথাইল ইথারের স্ট্রাকচার কিরকম শিখলাম না, আইসোমারিজম বুঝে যাব?
সিকোয়েন্সটা আমাকে মেনটেন করতে দাও। হ্যাঁ, তাহলে আমাকে তো আগে জিনিসগুলো কম্পাউন্ডগুলো যে আলাদা হচ্ছে, তার নাম আলাদা, সেই জায়গাটায় আগে পৌঁছতে হবে। তারপর তো আমি টোটাল নাম্বার অফ অ্যাটমসগুলো বিবেচনা করে তখন তো আইসোমারিজমটা আলোচনা করব। ছোট স্টমেকে অতিরিক্ত যদি খেয়ে ফেলো না, দেখবে মাঝে মাঝে মধ্যেই মনে হবে যে বমি বেরিয়ে আসছে। তোমাদের বই কিরকম, তুমি তার নমুনা একটা বার করেছো, আমাকে ছবি তুলে পাঠিয়েছিলে। সুতরাং ডোন্ট ফার্দার অ্যাডভান্স উইথ দ্যাট টপিক। আইইউপিএসসি নোমেনক্লেচার, এই আইইউপিএসসি নোমেনক্লেচার শুরু করার জন্য আমরা কিছু কিছু প্রিফিক্স ব্যবহার করব। যেমন 1 কার্বন অ্যাটম, একটা যে কম্পাউন্ডের মধ্যে একটাই কার্বন অ্যাটম থাকবে, সেটার যে প্রিফিক্সটা ব্যবহার করব সেটা হচ্ছে মিথ। মিথ। 2 কার্বন অ্যাটম হলে ইথ। 3 কার্বন অ্যাটম হলে প্রোপ। 4 কার্বন অ্যাটম হলে বিউট। 5 কার্বন অ্যাটম হলে পেন্ট। 6 কার্বন অ্যাটম হলে হেক্স। 7 কার্বন অ্যাটম হলে হেপ্ট। 8 কার্বন অ্যাটম হলে অক্ট। 9 কার্বন অ্যাটম হলে নন। এগুলো তলার দিকে অবশ্য লাগে কম, আর এখানেই ছোট ছোট করে লিখে দিচ্ছি। 10 কার্বন অ্যাটম হলে ডেক, ডিসি, ডিসেম্বর, সেই ডেক। এইবার আমাদের, আমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটে জিনিস আছে। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এই এন পার্টটা এর সঙ্গে, এই প্রিফিক্সের সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ এর নাম হবে মিথেন। ঠিক আছে, এন পার্টটা জুড়ে গেল, মিথেন। আচ্ছা সৌমিক, এই 1 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নামটা কি হবে? স্যার আমার কিছু বললেন? বললাম যে এই 1 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নামটা কি হবে? স্যার আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, কেবলই শুনছি। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নামটা হচ্ছে মিথেন। ঠিক আছে, 1 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নামটা কি হবে? না, মানে আমি অর্ণব দাসকে বলছি। হ্যাঁ, আচ্ছা, এই 1 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম কি হবে? স্যার 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন হবেই, ঠিক, হওয়া সম্ভবই নয়। কারণ কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করতে গেলে অ্যাটলিস্ট উই রিকোয়ার 2 কার্বন অ্যাটমস, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে অ্যালকিনও হবে না, অ্যালকাইনও হবে না। তাহলে এই জায়গাগুলো, হ্যাঁ বলো। স্যার এটা যুক্তি এইটা বেশি ভালো হবে না যে হাইড্রোজেন মানে কার্বনের সঙ্গে আমাকে এমন কোনো অ্যাটম দিতে হবে যেটা অন্তত দুটো বন্ড মানে ধরে রাখবার ক্ষমতা রাখে। তোমার কথাটা বুঝতে পারলাম না। কার্বনের সামনে, আমি আমি যখন মিথেন মিথেন বলছি, হ্যাঁ, তখন আমার কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড হচ্ছে এবং হাইড্রোজেন কেবলমাত্র একটাই বন্ড তার মধ্যে রাখতে পারে। কিন্তু আমি যখন অ্যালকেন মানে আমি যখন যদি মিথেন যদি যেটা হয় না, তাহলে একটা অন্তত ডবল বন্ড থাকবে যেটা হাইড্রোজেনের সঙ্গে সম্ভব নয়। হাইড্রোজেনের সঙ্গে সম্ভব নয়, তার জন্য ওটাকে অ্যালকেন বলছি, তা বলছি না। জাস্ট নামকরণটা, এই অ্যালকেন, এএনই, ইএনই আর ওয়াইএনই, এটা সিঙ্গেল বন্ড, কার্বন সিঙ্গেল বন্ড গঠন করলে এএনই, কার্বন নিজের সঙ্গে বা হাইড্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড গঠন করলে এএনই দিয়ে নাম হবে।
নিজের সঙ্গে যদি ডাবল বন্ড গঠন করে, হাইড্রোজেনের তো প্রশ্নই নেই, হাইড্রোজেনের ডাবল বন্ড গঠন হবে কি করে, নিজের সঙ্গে যদি ডাবল বন্ড গঠন করে তাহলে ইএনই, আর যদি নিজের সঙ্গে ট্রিপল বন্ড গঠন করে তাহলে ওয়াইএনই। এইটাই হচ্ছে মানে কারণ। তুমি বলতে পারো তাহলে তো সি ডাবল বন্ড ও, হ্যাঁ এটা এটা কি তাহলে আমি অ্যালকিন বলতে পারি? এ তো এখানে ডাবল বন্ড অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড ও তৈরি করেছে, এদিকে নয় একটা হাই এইচ একটা এইচ, এটাকে কি আমি এ বলতে পারি, অ্যালকিন বলতে পারি? তা তো পারি না। তাহলে কার্বনের সঙ্গে কার্বনেরই ডাবল বন্ড হতে হবে, এবং বাদ বাকি জায়গায় হাইড্রোজেন ছাড়া অন্য কোনো অ্যাটম থাকবে না। এর বেলায় তাহলে খুব সহজেই এটা ইথেন, এটা তাহলে ইথইন, ইএনই, আর এটার নাম হবে ইথ আইন। আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না, মানে অত্যন্ত কাটা কাটা আছে, আমি তাহলে কেটে আবার জয়েন করবো? হ্যাঁ হ্যাঁ, এই যে ইথেন, ইথিন, ইথাইন, ঠিক একই স্টাইলে প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, এই অর্থাৎ জাস্ট এইটার পরে এই এন, ইন, আইন এইগুলো যুক্ত হয়ে যাবে। তাহলে এবার একটু স্ট্রাকচারটা ভাবি। মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে মিথেন কিরম দেখতে হবে? মিথেন কেবলমাত্র চারদিকে হাইড্রোজেন, দিস ইজ মিথেন, এটা হচ্ছে মিথেন। ইথেন কেমন হবে? ইথেনে দুটো কার্বন থাকবে, বাট দে আর কানেক্টেড উইথ এ সিঙ্গেল বন্ড, এই হচ্ছে তার স্ট্রাকচার, এই হচ্ছে ইথেন। আর প্রোপেন কেমন হবে? প্রোপেনে তিনটে কার্বন থাকবে, দিস ইজ প্রোপেন, সবগুলি কিন্তু সিঙ্গেল বন্ড, এটা হচ্ছে আমার প্রোপেন। এবার ইথিন, ইথাইন তো হয়, মিথিন, মিথাইন তো হয় না, ইথিন, ইথাইন। ইথিন করবার জন্যে আমাকে এখানে ডাবল বন্ড তৈরি করতে হবে, কিন্তু কার্বনের তো 5টা হাত সম্ভব নয়, তাহলে 5টা হাত যেহেতু সম্ভব নয়, আমি এটাকে কিতে কনভার্ট করব না, দুটো হাইড্রোজেনে কনভার্ট করব, অর্থাৎ এই জিনিসটার নাম হবে তখন ইথিন। এর আর একটা ডাক নাম আছে ইথিলিন, ইথিলিন। আর প্রোপেনের বেলায় স্যার বলছি যে মানে যেহেতু এখন মানে আইইউপিএসি নামকরণ শুরু হয়ে গেছে, তাই যেগুলো প্রচলিত নাম আপনি যেমন বললেন, মানে আগে বলছিলেন সেগুলো কি এখন প্রতিটা যুক্তিযুক্ত, মানে এখন কি তাহলে আইইউপিএসি নামটা লিখলে সে বেশি ঠিক হবে না? বেশি ঠিক কম ঠিক নয়, এখনো পর্যন্ত দুটোই চলে আর কি, মানে আমাদের দেশে তো চলেই, আমাদের দেশে তো তাহলে তো এখনো তুমি যদি কোথাও মানে রাজমিস্ত্রি বা ছুতোর মিস্ত্রিকে যদি বলতে যাও যে এত মিটার লম্বা দেয়াল হবে, সে কিছুই বুঝতে পারবে না, তাকে বলো ফুটে বলো, সে বুঝে যাবে। হ্যাঁ, সেই রকমই আর কি, মানে যে জিনিসটা চালু নেই বা চালু না হওয়ার কথা, চালু না থাকার কথা, সেটা এখনো চালু থাকছে, আছে আমাদের। আমরা এত বছর গোলামি করেছি তো ব্রিটিশদের। হ্যালো স্যার, বলছি যে আপনি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? হুম, আপনি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কাটা কাটা আসছে। না তোমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি, একদম সার্ফ এক্সেল দিয়ে ধোয়া পরিষ্কার। তুমি যদি সৌমিক অসুবিধা হয় ছেড়ে দাও। আমি এখনো জয়েন করার পরও কাটা কাটা শুনছি, আর যখন জয়েন করতে গেলাম প্রথম 2-3 বারে লাগলো না, বলছিল যে couldn't reach to your address বা এরকম কিছু একটা ডিসিশন দিচ্ছি। বেশ ঠিক আছে, তো তুমি ইউ জাস্ট ওয়েট ফর দ্য ভিডিও পোস্ট, তুমি ছেড়ে দাও আজকে, শুধু শুধু ডেটা নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? না স্যার, অল্পখানিকে দেখি, যদি পরবর্তীকালে ঠিক হয়ে যায় তাহলে করে নেবো, তারপর যদি একেবারেই না হয় তাহলে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, এটার নাম হবে তখন আর ইথেন নাম থাকবে না, ইথিন। এবার যদি আমি প্রোপিন চাই বানাতে,
তখন আমরা কি করব, এটাকে প্রোপিন করি, ইএনই করি। দেখো কেবলমাত্র এইটাইকেই প্রোপিন বলবো। তোমরা ভাবতে পারো স্যার এরকমও তো হতে পারে, এই জিনিসটাকে তো প্রোপিন বলা যেতে পারে। পারে, 100 বার পারে, কিন্তু দিস ইজ হাইপোথেটিক্যাল, এটা হাইপোথেটিক্যালি বানানো সম্ভব, কিন্তু বাস্তবে এরকম কোনো কম্পাউন্ড পাওয়া যায় না। কার্বন কার্বন এই প্রোপিনের মধ্যে এক সেট ডাবল বন্ড থাকে, দু সেট ডাবল বন্ড জেনারেলি। এই একই কার্বনের এদিকেও ডাবল বন্ড এদিকেও ডাবল বন্ড, এটা থিওরিটিক্যালি পসিবল হলেও আর যে আমাকে তো আলটিমেটলি একটা এঁকে দিলেই হলো না, আমাকে সেই কম্পাউন্ডটা তৈরি করতে হবে ল্যাবরেটরিতে। এই একই কার্বনের দুদিকে আনস্যাচুরেশন, এটা করবার টেকনিক্যালি অসুবিধা আছে। এটা মানে আরও যে সমস্ত পরবর্তীকালে ওই রিয়াকশন মেকানিজম তোমরা শিখবে উঁচু ক্লাসে, সেই রিয়াকশন মেকানিজমের ফলে দেখানো যায় যে এই রকম একই কার্বনের দুদিকে আনস্যাচুরেশন এইরকম জিনিস প্র্যাকটিক্যালি হয় না, করা যায় না। এবং পরবর্তীকালে তোমরা যদি এই নিয়ে আরও গবেষণা করে যদি করতে পারো, আমার শুভেচ্ছা রইল। তাহলে তখন আবার ছাত্রদের পড়ানোর সময় বলতে পারবো যে এরকম এরকমও হয়। এটা হচ্ছে প্রোপিন। এই তো আমি তো মুছিনি, ক্যামেরা নিতে মানে যে প্রোপিনের স্ট্রাকচার তো এইটাই হয়, যেটা হয় না যে বলে যেটা এঁকেছিলাম। ও তো সেটা কার্বন কার্বন ডাবল বন্ড এইরকম আর কি। তোমার এদিকেও এই জিনিসটা, এইদিকে এইচ, এদিকে এইচ। এবার দেখতে পেয়েছো? স্ক্রিন থেকে একটু বেরিয়ে যাচ্ছে। তুমি ফুল স্ক্রিন করো। ফুল স্ক্রিন না করে বসে আছো, আমি তো তাহলে ডান দিকে যা লিখছি কিছুই দেখতে পাবে না। এতদিন ক্লাস করছো, এখনো যদি এই ম্যাচুরিটিটুকু না থাকে, ডান দিকে লেখাগুলো কিছুই তো দেখতে পাচ্ছ না। তাহলে বেশ, আমরা প্রোপিন হলো, এরপর অ্যালকাইনে আসি। অ্যালকাইনের কটা উদাহরণ একটু লিখে নিই, তাহলে ব্যাপারটা আমার আপাতত এইখানটা শেষ হয়। অ্যালকাইনের বেলায় ইথাইন, তার মানে দেখতে কিরকম হবে, ট্রিপল বন্ড, সরি এটা সোজাই দিয়ে দিই, এইচ, এটার নাম হবে হচ্ছে ইথাইন। এর আর একটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। মেলায় যে বেলুন, গ্যাস বেলুন বিক্রি হয়, তার মধ্যে এই অ্যাসিটিলিন গ্যাসই ভরা থাকে। এটার নাম হচ্ছে প্রোপাইন। কার্বন কার্বন চারটে হাত, ঠিক আছে। ইথাইনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন গ্যাস আমাদের ইন্ডাস্ট্রিয়ালি খুব প্রয়োজনীয় গ্যাস। অ্যাসিটিলিন গ্যাস দিয়ে খুব হাই টেম্পারেচার তৈরি করা যায়, অক্সি অ্যাসিটিলিন ফ্লেম। হ্যাঁ, ঝালাইয়ের কাজে লাগে। আর অক্সি অ্যাসিটিলিন ফ্লেম ছাড়াও ওই যে গ্যাস বেলুনের মধ্যে ভরা থাকে, দেখেছো, গ্যাস বেলুন হালকা উপরে উঠে যায়, এবং এটা তৈরি করা খুব কঠিন নয়। তোমার হার্ডওয়্যারের দোকানে ক্যালসিয়াম কার্বাইড কিনতে পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বাইড কিনে নিয়ে এসে একটু যদি তার মধ্যে জল ঢেলে দেওয়া হয়, তাহলে অ্যাসিটিলিন গ্যাস আপনা আপনি উৎপন্ন হতে থাকবে। মোটেও কঠিন নয়, কিন্তু সেটা একটা আবদ্ধ পাত্রের মধ্যে করতে হবে, যেখান থেকে একটা নল বেরিয়ে আসবে, তুমি কল খুলবে যখন এই অ্যাসিটিলিন গ্যাসটা বেরিয়ে আসবে। এবং আগেকার দিনে এই অ্যাসিটিলিন গ্যাসের লম্ফ তৈরি হতো। কেরোসিন লম্ফ যেমন ছিল পলতে দেয়া, এই অ্যাসিটিলিন গ্যাসের লম্ফ ছিল যেখানে পলতে লাগতো না, সেখানে ওই রকম ওই লম্ফের মধ্যে এক টুকরো কার্বাইড দিয়ে দিত, জল ঢেলে দিত, দিয়ে লম্ফের মুখটা বন্ধ করে দিত। সেইখানে ওই অ্যাসিটিলিন গ্যাসটা নল দিয়ে বেরিয়ে আসতো, ওই মুখে আগুন লাগিয়ে দেওয়া হতো, এবং সেইটা যতক্ষণ তো গ্যাসটা থাকবে ততক্ষণ আগুনটা জ্বলবে, গ্যাস শেষ হয়ে গেলে আগুন নিভে যাবে। এবং মজা হচ্ছে এটাকে বন্ধ করার কোনো রাস্তা নেই, অর্থাৎ তোমাকে খুব সামান্য পরিমাণ কার্বাইড দিয়ে জ্বালাতে হবে।
তুমি যদি বেশি পরিমাণ কার্বাইড দিয়ে বেশি জল দাও, যে ওই তুমি গ্যাসটার তৈরি হওয়াটা বন্ধ করতে পারবে না। সুতরাং তোমার দরকার মিটে গেল, হয়তো কাজ হয়ে গেল, তখন আগুনটা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমার কি হবে, তোমার গ্যাসটা ওয়েস্টেজ হবে। তাই জন্য সুতরাং সামান্য পরিমাণে অ্যাসিটিলিন তৈরি করার জন্য সামান্য পরিমাণ কার্বাইড ব্যবহার করা হয়। গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে এই অক্সি অ্যাসিটিলিন ফ্লেম খুব কার্যকরী, গ্যাস ওয়েল্ডিং যেখানে যেখানে হয়। আচ্ছা, এইভাবে আমরা নামকরণ করতে পারি এই মিথ ইথ প্রোব দিয়ে এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এর বেলায়। আর একটা আমরা নাম দিয়েছিলাম অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডের বেলায় তার স্ট্রাকচার কীরকম দাঁড়াবে, আমি একটুখানি এবার এইগুলো মুছে দিই, এই জায়গাটা। অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইডের বেলায় তাহলে মিথাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইড, প্রোপাইল হ্যালাইড, বিউটাইল হ্যালাইড যা খুশি হতে পারে। তাহলে সহজ কথা একবারে আমরা মিথাইল হ্যালাইডে চলে যাই। মিথাইল হ্যালাইড, হ্যালাইড না লিখে ধরো লিখলাম মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইডের স্ট্রাকচার কীরকম হবে না, এরকম। মিথেন দেখেছি একটু আগে, চারদিকে হাইড্রোজেন ছিল, এর চারদিকে হাইড্রোজেন না থেকে একদিকে ক্লোরিন ঢুকে আছে, সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। তাহলে ইথাইল ক্লোরাইড কি না, কিছুই না, এর সঙ্গে আরেকটা কার্বন বাড়িয়ে দাও, তাহলেই সেটা ইথাইল ক্লোরাইড হয়ে যাবে। আরেকটা কার্বন বাড়িয়ে দিলে প্রোপাইল ক্লোরাইড হয়ে যাবে, কঠিন নয় মোটেও। এবার যদি এরকম হয়, ধরো এইখানে একটা ক্লোরিন ঢুকিয়েছ, আমি দুটো ক্লোরিন ঢোকালাম, এই জিনিসটা কি নাম, এই জিনিসটার নাম হচ্ছে তাহলে মিথাইল ডাইক্লোরাইড। এর আরেকটা নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, আমি সেটাই যাচ্ছি না। একটা ক্লোরিন ঢুকিয়েছিলাম আর একটা ক্লোরিন ঢোকালাম, এই যে রিয়াকশনটা দেখাচ্ছি এটাকে, এর একটা নাম আছে, এই রিয়াকশনটাকে বলা হয় হ্যালোজেনেশন অফ মিথেন। হ্যালোজেনেশন অফ মিথেল, এটা ক্লোরিন গ্যাসের উপস্থিতিতে ডিফিউজ সানলাইটের মধ্যে মিথেন গ্যাসকে রাখলে আস্তে আস্তে মিথেন গ্যাসের সঙ্গে একটা করে ক্লোরিন অ্যাটম যুক্ত হয়ে যায়, দিয়ে প্রথমে মিথাইল ক্লোরাইড, তারপরে মিথাইল ডাইক্লোরাইড, এইভাবে কিন্তু তৈরি হয়। তারপর আমি যদি আর একটা ক্লোরিন ঢুকিয়ে দিই, এই জিনিসটা তাহলে মিথাইল ট্রাইক্লোরাইড লিখবো। এই জিনিসটা চেনা ঠেকছে এই মিথাইল ট্রাইক্লোরাইডটাকে? স্যার মনে হয় একটু বিরক্ত করবো, মানে স্যার একেবারেই শুনতে পাচ্ছি না, তাই বেরিয়ে যাচ্ছি স্যার। বেশ, মিথাইল ট্রাইক্লোরাইডটাকে চেনা ঠেকছে কি? কারোর? Yes, this is very much well known to us in the name of chloroform. এর ফর্মুলা হচ্ছে CHCl3, ঠিক আছে। আর যদি চারটাকেই রিপ্লেস করতে পারি, মানে অর্থাৎ কার্বন 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 Cl 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 Cl, এটা CCl4, মানে কার্বন টেট্রাক্লোরাইড, হুইচ ইজ এ ভেরি গুড সলভেন্ট, যেটা তোমার একটা ইউনিভার্সাল সলভেন্ট ওয়াটারের মতোই। অনেক অর্গানিক কম্পাউন্ডস আছে যেগুলো এই কার্বন টেট্রাক্লোরাইডে কিন্তু ডিসলভ করে যায়। অনেক অর্গানিক কম্পাউন্ডস যেগুলো জলে ডিসলভ করে না, দে ডিসলভ ইন কার্বন টেট্রাক্লোরাইড, এটা একটা গুড সলভেন্ট। আচ্ছা, বেশ, আমরা অ্যালকিল হ্যালাইডের পরে কি লিখেছিলাম আমাদের ফাংশনাল গ্রুপের লিস্টে? অ্যালকোহল, ইথার ছিল। ইথারের ফাংশনাল গ্রুপ ছিল এরকম, অর্থাৎ আমরা এই জিনিসটা জানি, এটা জানা আছে আমাদের কি এটা? ইয়েস, ঠিক আছে। তাহলে এইখানে হাইড্রোজেনকে সরিয়ে দিলাম,
কার্বন ঢুকিয়ে দিলাম। মিনিমাম কোর্সে তাহলে আমায় দুটো কার্বন ঢোকাতেই হবে, এবং ন্যাচারালি কার্বনকে স্যাটিসফাই করার জন্য এখানে হাইড্রোজেনও ভরে দিতে হবে। এই হাইড্রোজেনগুলো হচ্ছে সেই রাজার পাত্র মিত্র এইগুলো আর কি। কার্বন থাকলে হাইড্রোজেন এই পাশে এই মন্ত্রী সেনাপতি এরা সব থাকবে আর কি। তাহলে এই এই জিনিসটার নাম কি হবে? এটা আগেকার যে কমন নাম ছিল ডাইমিথাইল ইথার। দিস ইজ ওয়ান মিথাইল গ্রুপ। একটাই কার্বন বিশিষ্ট গ্রুপ মানে মিথাইল গ্রুপ। এটা ওয়ান কার্বন বিশিষ্ট গ্রুপ মানে এটাও একটা মিথাইল গ্রুপ। তাহলে দুটো মিথাইল যেহেতু আছে, ডাইমিথাইল ইথার। এখন নাম করা হয়, একে বলা হয়, এই অক্সিজেন যেহেতু আছে, অক্সি দিয়ে নাম করা হয়। হ্যাঁ, এর নাম হচ্ছে মিথ অক্সিমিথেন। ঠিক আছে, এইটার নাম দাঁড়াও 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 দাঁড়াও, এটার নাম তাহলে একই স্টাইলে ইথক্সি ইথেন। এবার যদি অ্যাসিমেট্রিক হয়, গো সরি, এর নাম কি হবে? ভালো করে দেখো, আরেকবার বলো, কি বললে? না, এর নাম হবে মিথক্সি ইথেন। যেটা এই অক্সিটার সঙ্গে যেটা জুড়ে থাকবে, অর্থাৎ কম কার্বন যে দিকটায় আছে সেই দিকটার যা নাম, সেইটা এই অক্সি কথাটার সঙ্গে জুড়ে থাকবে। তাহলে এখানে এই কম কার্বন, এখানে কোনটা, কোন দিকটা? এই দিকটা মিথক্সি ইথেন। যে দিকটা বড়, হ্যাঁ বলো। আমার জানা নেই সেটা, বলা হয় কি হয় না। আমি তো পড়িনি বাবা সহায়িকা। আমি টেক্সট বই পড়ে বড় হয়েছি, জীবনে কোনোদিন সহায়িকার ধার ধারিনি। তোমরা আসল কথা এতটা সহায়ক সহ নিজেরা দাঁড়াবার চেষ্টা করছো। মুশকিল হচ্ছে কি জানো তো, আমাদের দেশের এটা সমস্যা। কি সমস্যা? না, যারা খেতে পায় না তাদের জন্য সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে, তারা সেই বিনামূল্যে রেশন তুলছে গিয়ে। আর যারা খেতে পায় শুধু নয়, যারা আরো 5টা লোককে খাওয়াবার ক্ষমতা রাখে যথেষ্ট, যারা অর্থবান লোক, তারাও সেই বিনামূল্যে রেশন তুলছে। আমাদের দেশের যারা খারাপ ছেলে, যারা পড়াশুনো করে না, পারে না, তারা সহায়িকা পড়ে যা করে বৈতরণী উদ্ধার হবে, তাদের জন্য সহায়িকা, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যাদের রোল নাম্বার 1, তারাও যখন সেই সহায়িকার গল্প বলে, এটা আমাদের পক্ষে খুব মনে হয় আমাদের গালে কেউ ঠাস করে একটা চড় কষিয়ে দিল। Shoyika is not for students who score over 80% in the examination. সহায়িকা মুখস্থ করে 80% পাওয়া যায় না স্যার? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু সেই 80%টা 8% হতে ঠিক 1 বছর সময় লাগবে, সেটা হচ্ছে 10 থেকে 11। তাহলে তুমি একটা কাজ করো, ওই যে কি বললে, ওই যে নামটা বললে, ওই নামটা হয়তো বর্তমানে কোনো একটা জায়গায় হয়তো কেউ কোনো একটা লজিক স্থাপন করে এরকম একটা নাম দিয়েছেন। এখন তো গুগল সার্চে সব পাওয়া যায়, গুগল সার্চ করে দেখো আছে কিনা। আমি পড়িনি বাবু। আচ্ছা, কোথায় গেলাম আমরা? মিথক্সি ইথেন। ইথারের পরে ছিল অ্যালকোহল, তাই তো? আমার লিস্টে অ্যালকোহলের ফাংশন গ্রুপ ছিল OH। তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এর নাম হবে
মিথ আন, আর এই ওইচ এর অলটা অল, ঠিক আছে, মিথানল দুটো হলে এই জিনিসটা, হাইড্রোজেনগুলো লিখছি না, ইথানল, তিনটে হলে প্রোপানল। এরকমও হতে পারে মিথানলের আগেকার নাম কি বলতো, মিথাইল অ্যালকোহল। ইথানলের আগেকার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। তোমাদের লাইফ সায়েন্সের বইতে ইথাইল অ্যালকোহল টার্মটা খুব বেশি ব্যবহার হয়, তাই না? হুম, এইটা হচ্ছে ইথানল, এর আরেকটা নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটা তাহলে নাম হওয়া উচিত প্রোপানল। এটাকে প্রোপানল বলছি, এটাকেও প্রোপানল বলছি, তাহলে কোনটা প্রোপানল? এটাও প্রোপানল, এটাও প্রোপানল। স্যার আগেরটা মানে উপরেরটা হচ্ছে প্রোপান টু অল। আমি তো নাম্বারিং এ যাইনি বাবু। আমি নাম্বারিং শেখাতে, ইয়েস, এর নাম হচ্ছে, এটাও মানে হিসেব মতো এটাও প্রোপানল ওটাও প্রোপানল, তাই তো? দের ইজ নো ডিফারেন্স। আমরা এতদিন পর্যন্ত যা শিখলাম এতক্ষণ পর্যন্ত তাদের কোনো তফাৎ নেই। এটাকে বলা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। দাঁড়াও, আগে শেষ করতে দাও। আর এটা হচ্ছে শুধু প্রোপাইল অ্যালকোহল। মানে আমাদের পুরনো নিয়ম অনুযায়ী, আমি নতুন নিয়মে নাম্বারিং এখনো ঢুকিনি। নাম্বারিং যখন ঢুকবো তখন সবগুলো সুন্দর লিস্টে পড়ে যাবে। আমি এখন নাম্বারিংটা, এই আজকে নাম্বারিং আমি ঢুকবো না। আজকে নাম্বারিং এ ঢুকবো না এই কারণে সব গোলমাল হয়ে যাবে, গুলিয়ে যাবে। যাদের জানা আছে আগে থেকে তাদের আলাদা কথা, যাদের জানা নেই, জানছো, তাদের পক্ষে অসুবিধা হবে। প্রোপানল, এটাও প্রোপানল এটাও প্রোপানল। এটা যেহেতু মাঝখানে বসেছে, এটা নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এবং দেখবে বর্তমানে এই করোনা সিচুয়েশনে স্যানিটাইজারের সবচেয়ে বেস্ট যে উপাদান ওই ইউজ করতে বলছে সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। ইট ইজ বিট কস্টলি, আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর এটা হচ্ছে প্রোপাইল অ্যালকোহল। এই আইসোপ্রোপাইল অ্যালকোহলের আর একটা ব্যাপার হচ্ছে, এই দিয়ে এই তোমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ধোয়াধুয়ির কাজ চলে। অর্থাৎ ধরো তোমার মাদারবোর্ডে খুব কিছু প্রবলেম হয়েছে, ফার্স্ট যে কাজটা করতে হয়, এই আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে গোটা মাদারবোর্ডটা ধুয়ে দিতে হয়, খুব ভালো করে ধুয়ে দিতে হয়, একদম ব্রাশ দিয়ে রগড়ে। অর্থাৎ কোথাও একটুখানি কিছু আবর্জনা জমেছে, ধুলো জমেছে, অনেক সময় জাস্ট ধুলো জমে দুটো পয়েন্টের মধ্যে কোনো কানেকশন থাকার কথা নয়, তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেছে। সেই সমস্ত জিনিসগুলো যাতে পরিষ্কার হয়ে যায়, আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করা হয়। আইসোপ্রোপাইল অ্যালকোহল ইজ ভেরি মাচ কি বলবো, ভোলাটাইল। এবং একটুখানি তুমি ওই বোর্ডটা ধুয়ে দেওয়ার পরেই রেখে দেবে, নিমেষের মধ্যে সেটা উবে বেরিয়ে চলে যাবে। মানে কোনো অন্য সমস্যা হবে না। জল দিয়ে ধুলে যেমন কানেকশন চলে যাওয়ার ব্যাপার এসে যায়, সেই ব্যাপারটা হবে না। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ না তাই তো? না স্যার, নেটে দেখলাম, হুম নেটে বলছে যে এরকম যদি কার্বন চেনের মধ্যে অক্সিজেন মাঝখানে থাকে, হুম তাহলে এমন করে নামকরণ করা হচ্ছে এখন, যাতে অক্সিজেনকেও আমি কার্বন পরমাণুর মতোই গুনবো, এবং যত নম্বরে অক্সিজেন থাকবে তত নম্বর দিয়ে অক্সা দিয়ে যতগুলো অক্সিজেন ধরে কার্বন সংখ্যা হবে, তো তার সঙ্গে এন ইন আই এরকম করবে। হতে পারে। একটা দেখলাম যে 2 অক্সা বিউটেন, মেরে দেখলাম 2 অক্সা বিউটেন 1 সালফেট। হতে পারে, এটা তাহলে নতুন নিয়ম চলছে। মানে এটা তো ধরো আইপিএসসি দিন দিন তো ধরো নতুন নতুন নিয়ম বার করছে। আর আমি তো ধরো লাস্ট কেমিস্ট্রি পড়েছি 2003 সালে, আমার কেমিস্ট্রির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে। ফলে নতুন কি ডেভেলপমেন্ট হয়েছে অতটা আমার জানা নেই, এটাই হচ্ছে ব্যাপার। গ্র্যাজুয়েশনে আমাদের 3 বছরের গ্র্যাজুয়েশনের সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে পার্ট 1 হতো, আর থার্ড ইয়ারের শেষে পার্ট 2 হতো। তা পার্ট 1-এ কেমিস্ট্রি পাস কোর্সেস ছিল সাবজেক্ট, তারপরে আর তো কেমিস্ট্রির সঙ্গে সম্পর্ক নেই, কারণ পার্ট 2-তে শুধু অনার্স পেপারটাই দিতে হয়। পার্ট 2-তে আর পাস কোর্সে ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রি দিতে লাগে না। এই
বেশ, যদি হয় তাহলে হবে। তবে একটা জিনিস আবার বলছি, যেটা খুব রিসেন্ট ডেভেলপমেন্ট, যেটা খুব রিসেন্ট অ্যাডভান্সমেন্ট, সেই অ্যাডভান্সমেন্টটা পরীক্ষার খাতায় না রিফ্লেক্ট করাই ভালো। ধরো আমি পরীক্ষার খাতা দেখছি, ধরা যাক তুমি এটা লিখেছো, আমি কেটে দিলাম, আমার জানা নেই বলে কেটে দিলাম, তুমি ঠিকই লিখেছো, আমি কি আমার জানা নেই, আমি কেটে দিলাম। এমনকি ইনস্ট্রাকশন যেটা থাকে ওই এর বোর্ডের ইনস্ট্রাকশন, তাতেও কিন্তু থাকে না, ভেবে নিও না যে তাতে থাকবে। এবং তাতে বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে এনি কারেক্ট নেম। এবার এনি কারেক্ট নেমটা আমার কাছে যেটা কারেক্ট পাবো আমি সেটা দাগ দেবো, টিক দেবো। আমি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, আমি কেমিস্ট্রি অত আমি বর্তমান যে কারেন্ট ডেভেলপমেন্টগুলো সম্বন্ধে অবহিত নই। আমি কেটে দিলাম তোমার খাতাটা, তুমি দেখলে আমার হিসেব মতো 87 পাওয়ার কথা, আমি পেলাম 86। 1 নম্বর তাহলে কোথাও ভুল করেছি, স্যার হয়তো কেটে দিয়েছেন। হ্যাঁ, এই ভেবে তোমার 1 নম্বর আলটিমেটলি কমে গেল। তুমি ঠিকই লিখেছিলে কিন্তু আমি বুঝতে পারিনি বলে কেটে দিলাম। কিন্তু সেখানে যদি তুমি যেটা প্রিভ্যালেন্ট নেম সেইটা লিখতে, তাহলে আমি ওখানে তোমার 1 নম্বরটা কাটতাম না। সুতরাং মাধ্যমিক পরীক্ষার খাতাটা ইজ নট দ্য প্লেস ফর এক্সপেরিমেন্টেশন। তোমার খাতা যার কাছে যাবে তার কাছে যেগুলো কমন এক্সাম্পলস, সেই এক্সাম্পলস দেবার ক্ষেত্রে বিশেষ করে যে এক্সাম্পলসগুলো কমন সেই এক্সাম্পলসগুলো দাও, তাতে করে তিনি কিন্তু কাটবেন না বা কাটতে পারবেন না। আমি বোঝাতে পেরেছি কি বললাম? হ্যাঁ স্যার, তুমি ক্লাসে, যেটা বইয়ে লেখা আছে সেটার উপরেই যদি বেশি প্রিপারেশন দিই। হ্যাঁ, যেগুলো কমন মানে দীর্ঘদিন ধরে যেগুলো অ্যাকসেপ্টেবল সেই রকম এক্সাম্পলস ব্যবহার করো। তোমায় মানে সেটা শুধু ফিজিক্যাল সায়েন্সে বেলা না, লাইফ সায়েন্সে বেলা। তো লাইফ সায়েন্সে হয়তো কোনো একটা বিশেষ কিছু একটা উদাহরণ দিতে বলো, তুমি একটা এমন উদাহরণ দিলে সেটা ঠিকই উদাহরণ, গুগল সার্চ করলে পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা বইতে থাকে না উদাহরণটা। হ্যাঁ, তুমি ঠিকই লিখে দিলে। এবার যিনি খাতা দেখবেন তিনি যখন 180টা খাতা লোড পড়বে তার উপর, তিনি নিশ্চয়ই প্রত্যেকটা খাতায় ওই উদাহরণগুলো খোঁজবার জন্য গুগল সার্চ করতে বসবেন না। তাহলে একটা খাতা দেখতে কত সময় লাগবে? তাহলে ন্যাচারালি তিনি মনে করবেন ওটা ভুল লিখেছে। আর লুজারটা কে হবে? তুমি 1 নম্বর 2 নম্বর কম পেলে তুমি মানে সেটা যে ভুল, মানে সেটা যে মাস্টারমশাইয়ের ভুলে হয়েছে সেটা তোমার বোঝার ক্ষমতা নেই। যদি হ্যাঁ অনেক নম্বর কমে যায়, তোমার ধরো পাওয়ার কথা হয়তো 90, তুমি পেয়েছো হয়তো 70, সেক্ষেত্রে বা ধরো 60 পেয়ে গেলে, তখন তুমি হয়তো রেগে মেগে গিয়ে মামলা করে দিলে যে ওই সেই খাতা প্রডিউস করার যে জন্য যে RTI করে সেই করে দিলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম তো নাও হতে পারে যে তুমি হয়তো 30 নম্বর তোমার কমে গেল অ্যাপ্রাবলি, সেটা হলো না, হয়তো সামান্য 1-2 নম্বর কমলো, তুমি বুঝতেও পারলে না যে সত্যি সত্যি আমার দোষে কমেছে না তোমার দোষে কমেছে। বেশ। স্যার একটা কোশ্চেন, মানে হচ্ছে গিয়ে যদি এরকম পরীক্ষায় দেয় যে C2H4 এর নাম কি, এটার নাম কি, তাহলে আমি ইথিলিন লিখবো না ইথিন লিখবো, কোনটা লিখলে ঠিক? দুটোই লিখতে পারো, দুটোই সমান অ্যাকসেপ্টেবল। এমনকি হ্যাঁ দুটোই লিখতে পারো, ইথিন বা ইথিলিন দুটোই চলবে ফর ইওর মাধ্যমিক পারপাস। তো যদি হাইড্রোজেন ড্যাশ দিয়ে লিখে দিই তাহলে অর দিয়ে লিখো, স্ল্যাশটা সাধারণভাবে ম্যাথামেটিক্যাল ডিভিশনের অনেক সময় সাবস্টিটিউট হিসেবে ধরা হয়। তাহলে ইথিলিন বা ইথিন মানে হচ্ছে ইথিলিনকে ইথিন দিয়ে ডিভাইড করলে যা হয়। স্ল্যাশটা ব্যবহার করো না, বিশেষ করে যে সাবজেক্টে অঙ্ক মাঝে মধ্যেই কাজে লাগে সে সাবজেক্টে স্ল্যাশ নোটেশনটা ইউজ না করাই ভালো। আচ্ছা,